টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, বেশ একটা বড় দরপতনের পরে বাজার কিছুটা রিকভারির চেষ্টা করছে। এদিকে চূড়ান্ত যে ফাইন্যান্স বিল আসছে সেখানে কিছু পরিবর্তন প্রত্যাশা করছেন বাজারের মানুষজন। আসলে ভালো আইপিও আনা, সেকেন্ডারি মার্কেটটাকে আরও ভাইব্রেন্ট করা, এগুলো নিয়ে দেশের পুঁজিবাজারে যারা কাজ করছেন, সিইও ফোরামের সভাপতি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান, তাদের মধ্যে একজন, তিনি আছেন স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকে বাজার আসলে কি হচ্ছে, তিনি কি এক্সপেক্ট করছেন, অ্যান্ড রাইট পলিসি অ্যাডভোকেসিগুলো তিনি করবেন, আমাদেরও কি করা উচিত শুনবো। সাইদুর ভাই, স্বাগতম। ধন্যবাদ। সাইদুর ভাই, আমরা একদম স্ট্রেট সেকেন্ডারি মার্কেট এক্সপেকটেশন নিয়ে শুরু করি, বিকজ মানুষ বেশ এক্সাইটেড। ঈদের পরে দরপতন থামলো, 3 দিন বাড়লো, 4 দিন বাড়লো টানা সূচক। কি এক্সপেক্ট করছেন? দেখুন, পুঁজিবাজারের ধর্মই তো ওঠানামার মধ্যে থাকবে, কারণ বিনিয়োগকারীরা বেশিরভাগ সময় তো ক্যাপিটাল গেইনের প্রত্যাশী হয়, এবং ক্যাপিটাল গেইনের প্রত্যাশী যখন হয় তখন কিন্তু ওঠানামার প্রভাবটা বেশি থাকে, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু ওঠানামার প্রভাব কম থাকে যারা লভ্যাংশ ভিত্তিতে বিনিয়োগ করে। তা আমাদের মার্কেট, আমরা যদি সম্প্রতিকালের কয়েক বছরের ডাটা দেখি, আমাদের মার্কেট কিন্তু খুব বেশি ওঠানামা বা অস্থিরতার মধ্যে থাকে। এই অস্থিরতার কারণ কিন্তু আমরা যারা অংশীজন আছি, অংশীদারিত্বে আছি, বা যারা মার্কেট পার্টিসিপেট আছি, ইনভেস্টর আছি, আমাদের বিহেভিয়ারের বহিঃপ্রকাশই কিন্তু মার্কেটের রেজাল্ট। আমরা যখন সবাই একটু ইনভেস্টমেন্টমুখী থাকি তখন মার্কেট একটু পজিটিভ ট্রেন্ডে থাকে, আবার যখন আমরা রিয়েলাইজ মোডে থাকি তখন স্বাভাবিকভাবে মার্কেট একটু ডিক্লাইনিং মোডে যায়। তার সাথে বাজার নিয়ে বিভিন্ন রকম তথ্যপত্র, পলিসি, এইগুলা সম্পর্কে প্রচারণা, আপনারা জানেন যে এখন সহজ সামাজিক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে, অনলাইন যোগাযোগ ব্যবস্থার কারণে এখন কিন্তু অনেক দ্রুত বিভিন্ন রকম তথ্যপত্র প্রচারিত হয়। এখন কোনোটা সত্য, কোনোটা আবার দেখা যায় যে অসত্য হয়। এখন আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বা সাধারণ পাঠকদের পক্ষে কিন্তু অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করা বা সেটা যাচাই বাছাই করা সম্ভব হয় না, বা আমরা চেষ্টাও করি না। তো না করে অনেক সময় অনেক কিছুর ব্যাপারে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেই, তো সেইখানে কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়। এই বিষয়টা নিয়ে আমি কিন্তু বারবারই বলছি বিভিন্ন মাধ্যমে যে আমাদের এই যে সহজ সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সকল তথ্যের প্রচারণা হয় সেগুলোর উপরে যেন বিনিয়োগকারীরা নির্ভর না করে, বরঞ্চ সেগুলোর ভিত্তিতে তারা যদি একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা কমে, তাদের ঝুঁকিটা কমে। এখন বিনিয়োগ আপনি সচেতন না হইলে কিন্তু বিনিয়োগ হবে না, কারণ এটা প্রবাদ আছে, সচেতন বিনিয়োগ সমৃদ্ধ অর্থনীতি। তো সচেতন বিনিয়োগ হইলে আপনি যেমন নিরাপদ থাকবেন, আপনার সার্বিক অর্থনীতিও নিরাপদ থাকবে, সার্বিক অর্থনীতিরও কিন্তু অগ্রগতির সুযোগ তৈরি হবে। সচেতন ডেফিনেটলি ইনভেস্টরদের বিহেভিয়ারই মার্কেট। এমনিতে আপনি কি এক্সপেক্ট করছিলেন যে এখন সূচক যে জায়গায় এসছে বা বিভিন্ন শেয়ারের দাম যে জায়গায় এসছে, ধরেন ফ্লোর প্রাইস যখন তোলা হয়, আপনারা মার্কেট সাপোর্টের জন্য আপনারা নিজেরা ইনভেস্ট করেছেন, অল দ্য বিগ ফার্ম সবাই কিনেছে, সূচক একটা মোটামুটি একটা স্ট্রেংথও পেয়েছিল, সেখান থেকে যে জায়গায় নেমে এসছে এটাকে আপনারা এক্সপেক্ট করছিলেন? হ্যাঁ, সত্যিকার অর্থে আপনি যদি আমাকে বলেন যে ব্যক্তিগতভাবে আমি সেটা প্রত্যাশা করছিলাম কিনা, না, আমি এটা কখনোই প্রত্যাশা করি নাই। এবং আমাদের এটা ধারণাও ছিল যে ফ্লোর প্রাইস ওঠানোর আগে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল যে ফ্লোর প্রাইস যখনই ওঠায় তখন তো একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে বাজারে, এবং সেটার জন্যই কিন্তু আমরা আসলে আগে আসছিলাম এবং আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন একটা দুর্ঘটনা যখন ঘটতে যায় যে কোনো জায়গাতে, বা যে কোনো জায়গায় যদি একটা অপ্রত্যাশিত সিচুয়েশন তৈরি হয়, সেখানে কিন্তু আশপাশের লোকজন বা পার্শ্ববর্তী যারা সমর্থক আছে তারা আগেই আসে। এর অর্থ এই না যে ওইটাকে নিরাপদ করতেই পারবে, কিন্তু চেষ্টা করে মানুষ। আমরাও সেই চেষ্টার জায়গাটা থেকে এগিয়ে আসছি, এবং আপনি দেখেছেন প্রায় 15 দিন বোধহয় বাজার একটা ইতিবাচক ধারায় ছিল। তার পরবর্তীতে হঠাৎ করে স্টক এক্সচেঞ্জের কিছু সিদ্ধান্ত, কিছু কোম্পানিকে ক্যাটাগরি চেঞ্জ করা, এখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরেকটা নেগেটিভ রিয়েকশন চলে আসলো। সেটা সম্পর্কে আমাদেরও কোনো ধারণা ছিল না, আমাদের কোনো প্রত্যাশাও ছিল না এই ধরনের কিছু হইতে পারে। কারণ একটা
ঝুঁকি সামাল দেওয়ার জন্যই আমরা প্রস্তুত ছিলাম না, সেটাই প্রচুর ফান্ড ছিল, ফ্লো ছিল প্রচুর। শুনেন, বাজার যখন পজিটিভ হয় তখন কিন্তু ফান্ডের কোনো সমস্যা হয় না, আবার বাজার যখন নেগেটিভ ট্রেন্ড দেখবেন তখন কিন্তু ফান্ড থাকে না, পার্টিসিপেন্ট থাকে না, এটাই বাজারের কিন্তু বৈশিষ্ট্য। সেটা নিয়ে কোনো আর্গুমেন্টের কিছু নাই। কিন্তু আমরা একটা ঝুঁকিকে সামাল দেওয়ার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম বা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, সেখানে একটা ইতিবাচক রেজাল্টও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। লেনদেনও বৃদ্ধি পেয়েছিল, ইন্ডেক্সও পজিটিভ ইয়েতে ছিল। এই হঠাৎ করে এই যখন জেড গ্রুপ নিয়ে আলোচনা পরপর 2টা ডিক্লারেশন চলে আসলো, তখন কিন্তু বড় বিনিয়োগকারীদের মধ্যে একটা নেতিবাচক মনোভাব বা আতঙ্ক তৈরি হয়ে গেল যে আবার কোনটা যাবে, কোনটার কি হবে, আমার ইনভেস্টমেন্ট সিকিউর হবে কিনা। আনসার্টেনিটিটা যখন চলে আসছে, সেই আনসার্টেনিটিটা তো নিয়ে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, আমরা কোনো রকম চিন্তাও করতে পারি নাই তখন। আর যখন একবার এই মার্কেটের বৈশিষ্ট্য দেখছেন যে একবার নেতিবাচক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেলে এটা ইচ্ছে করলেই কিন্তু আপনি ইতিবাচক করতে পারবেন না। তো সুতরাং যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে এইটার ইম্প্যাক্টটা আগে থেকে অ্যানালাইসিস করে পলিসিটা যখন নাকি ইন্ট্রোডিউস করা হবে, তখন কিন্তু অনেক বেশি এটা এফেক্টিভ হবে, রিজনেবল হবে। যেমন ধরেন ফ্লোর প্রাইস উঠাই দিবে, সেইটার জন্য কিন্তু আমাদের সকলেরই একটা মানসিক মাইন্ডসেট ছিল যে হ্যাঁ উঠাই দিলে একটা প্রেশার আসতে পারে, তাহলে প্রেশারটাতে আমরা যারা ইনস্টিটিউশনাল আছে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারি, যার যার সাধ্যমতো সাপোর্ট দিয়েছে, এবং সেটা প্রায় 15 দিন ঢালাও একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছিল। যদি কুইকলি এই ডিসিশনগুলো সামনে চলে না আসতো, হয়তোবা এই প্রতিবন্ধকতাটা তৈরি হতো না। এবং এইটা কিন্তু আজকে প্রায় 3 মাসের মতো আমাদেরকে কিন্তু ভোগাইছে। তো সেই ক্ষেত্রে পলিসি না, যারা শেয়ার হোল্ড করছিল অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পোর্টফোলিও 30-50% পর্যন্ত লসে আছে। ট্রু, এখানে যখন নাকি প্রায় 700-800 পয়েন্ট কারেকশন হয়েছে, তো এটা কোথায় কারেকশনটা হয়েছে? যে সকল শেয়ারের দাম বাড়ছিল সেগুলোই কিন্তু কারেকশন হয়েছে, যে শেয়ারের দাম কম ছিল সেটা কিন্তু কারেকশন হয় নাই। তো যাদের কাছে একটু হাই প্রাইসে বা তখনকার পজিটিভ প্রাইসে শেয়ারগুলো ছিল, তারা যদি কেউ বিক্রি করে থাকে তাহলে লসে বিক্রি করতে হয়েছে, আর যারা হোল্ড করছে তাদের দেখা গেছে সিগনিফিকেন্ট একটা নেগেটিভ অবস্থা হয়ে গেছে। বাজেটে আপনার 2টা সিগনিফিকেন্ট আসপেক্ট, একটা হচ্ছে যে আপনার বলা হচ্ছিল যে লিস্টেড নন লিস্টেড কোম্পানি, আপনারাই সবসময় দাবি জানিয়ে এসছেন যে তাদের করের ব্যবধানটা বাড়ানো হোক, কিন্তু বাস্তবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কমে গেছে উল্টো আর কি, এক। আর দ্বিতীয় হচ্ছে যে ক্যাপিটাল গেইন। আপনি এই দুটো প্রস্তাবকে কিভাবে দেখেন? দেখেন, আমরা লাভ করলে সরকারকে কর দিব, সেটা নিয়ে তো কোনো রকম দ্বিমত করার কিছু নেই। কিন্তু আমাদের পুঁজিবাজার দীর্ঘ সময় ধরে যেই রকম একটা নেতিবাচক অবস্থায় আছি, যেরকম একটা অস্থিরতার মধ্যে আছি, এই সময়টা আমাদের যথার্থ না এই বিষয়টা ইন্ট্রোডিউস করা। আর এই ইন্ট্রোডিউস করার জন্য এটার বিষয়ে আরও বেশি ক্যাম্পিং দরকার ছিল, আরও বেশি স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন দরকার ছিল, তাহলে হয়তো অতটা রিয়েক্ট করতো, নেতিবাচক প্রভাব ফেলতো না। এখানে একটা কিন্তু বিষয় এখনও যতটুকু আমি বাজেটে দেখেছি, যে 50 লক্ষ টাকার বেশি প্রফিট করলে সেইটা ট্যাক্সের আওতা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এটা কিন্তু কোনো ডিসিশন না, এটা হইতেও পারে নাও হইতে পারে। এই অতি সহজ যোগাযোগ মাধ্যমের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এইটা কিন্তু খুব বেশি সর্বস্তরে প্রচারণাটা হয়েছে, এই প্রচারণাটা খুব বেশি নেগেটিভলি হয়েছে, এবং এটার ইফেক্ট কিন্তু বাজারে খুব নেগেটিভলি পড়ছে। এই জন্য এই জিনিসটা ইন্ট্রোডিউস করার আগে যদি স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা করা হতো, তাহলে আমার মনে হয় যে এত বেশি রিয়েক্ট করতো না। তারপরে আমাদের বাজারের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এটা কতটুকু কার্যকর হবে, সরকার কতটুকু রাজস্ব পেতে পারে, এই বিষয়গুলো নিয়েও অ্যানালাইসিস করা দরকার। আমরা মনে করি যে সরকার যত উন্নত দেশ তৈরি করতে হলে, উন্নত ব্যবস্থা করতে হলে সরকারের রাজস্ব লাগবে। তো সরকারের রাজস্ব কোত্থেকে আসবে? জনগণই কর দিবে। এখন কর কোন অবস্থায় কিরকম ধার্য করলে কি ইফেক্ট আসবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা বা সোশ্যাল ইমপ্যাক্ট, এই জিনিসগুলো আরেকটু কেয়ারফুলি দেখে যদি ওই জায়গাতে ইম্পোজ করা হয়, তাহলে কিন্তু সেইটা ইতিবাচক ভূমিকা রাখবে। যেমন আমরা বরাবর বলে আসছি কি, কর কমাইতে বলি না, আমরা বলছি লিস্টেড নন লিস্টেডের করের ব্যবধানটা বাড়ানো হোক,
তাতে সরকারের লাভ কি? আজকে আমাদের দেশে যদি দেখেন নন লিস্টেড কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়ার প্র্যাকটিস আছে খুব একটা নেই, আপনি খুঁজে 100টার মধ্যে একটা পাবেন না। কিন্তু লিস্টেড কোম্পানি হলে কিন্তু সে কিন্তু ডিভিডেন্ড দিতে বাধ্য। তো ডিভিডেন্ড দিতে হলে তার আগে কিন্তু সে তাকে কর্পোরেট ট্যাক্স দিয়ে আসতে হচ্ছে। তো যার ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবাধকতা আছে তার কর্পোরেট ট্যাক্সের বাধ্যবাধকতা আছে, তার কিন্তু সেখানে টার্নওভারের একটা বাধ্যবাধকতার মধ্যে আছে, সেখানে তার ব্যাট, তার কর্পোরেট ট্যাক্স, দেন আবার ডিভিডেন্ডের উপরে ট্যাক্স, আপনি মাল্টিপুল লেভেলে কিন্তু ট্যাক্স পাচ্ছেন। কিন্তু যে কোম্পানিটা লিস্টেড হচ্ছে না তার কিন্তু কোনো কিছু নিয়েই আপনি প্রেশারাইজ করতে পারতেছেন না, এবং তার উপরে কিন্তু রেগুলেটরি কমপ্লায়েন্সের জায়গাটাও কিন্তু অনেক। আমরা এইসব গল্প শুনি, হাজার হাজার কোটি টাকা টার্নওভার, আধা ঘন্টা 1 ঘন্টায় অডিট শেষ হয়ে যায়। তো এই সকল কোম্পানিগুলোকে আমরা যেই জন্য আমরা বারবার বলছি যে এই প্রতিষ্ঠানগুলা নন লিস্টেড থাকছে, ব্যাংক থেকে সহজে ফাইন্যান্স পাচ্ছে, কোল্যাটারালের ভিত্তিতে ফাইন্যান্স পাচ্ছে, তার কিন্তু পেইড আপ ক্যাপিটাল দেখাইতে হচ্ছে না। একটা কোম্পানি যখন পেইড আপ ক্যাপিটাল দেখাইতে হয় তখন কিন্তু তার কমপ্লায়েন্সের অনেকগুলো ইস্যুস সামনে চলে আসে, কিন্তু তারা থার্ড পার্টি কোল্যাটারাল দিয়ে বা যে কোনো ধরনের কোল্যাটারাল দিয়ে তারা ব্যাংক থেকে খুব সহজে ফাইন্যান্স করলে আসলে সাইদুর ভাই ভালো আইপিও আসবে বাজারে। সেই জায়গাটায় আসছি যে এই যখন আপনি একটা প্রতিষ্ঠান ভালো ব্যবসা করছেন আপনাকে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করছে, আপনি থার্ড পার্টি কোল্যাটারাল দিয়ে বা যে কোনোভাবে আপনি কিন্তু ফাইন্যান্স নিচ্ছেন, বিজনেস ভালো চালিয়ে যাচ্ছেন, আপনার প্রফিট লস নিয়ে শুধু আপনিই কনসার্ন, অন্য কেউ কিন্তু কনসার্ন না। তো ব্যাংক থেকে যে ফাইন্যান্স নিচ্ছেন সেটার ইন্টারেস্টটা কিন্তু আপনি আবার এক্সপেন্ডিচার হিসাবে চার্জ করতে পারতেছেন উইদাউট এনি কোশ্চেন। তো তাহলে আপনি যদি ডিভিডেন্ড দিতে হয় বাইরে থেকে ক্যাপিটাল নিয়ে, সেখানে কিন্তু আপনি আগে কর্পোরেট ট্যাক্স দিয়ে আসছেন, আবার ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিচ্ছেন, মানে এখানে কিন্তু ডাবল ট্যাক্সের স্কোপ। তো সেই কারণে ভালো প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তি হচ্ছে না। এখন ভালো প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির জন্য 2টা বিষয়ই মাথায় রাখতে হবে। একটা হবে উদ্যোক্তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, অন্যদিকে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রেও একটা কাঠামো ফিক্স করা যে একটা প্রতিষ্ঠানের পেইড আপ ক্যাপিটালের কত গুণ তাকে লোন দেওয়া উচিত। কারণ যতক্ষণ পর্যন্ত পেইড আপ ক্যাপিটাল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানির স্ট্রেংথটা আসলে ওইভাবে তৈরি হচ্ছে না। আপনি গিয়ে দেখেন 50 লাখ টাকার ক্যাপিটাল, 50 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়ে সে হয়তো কয়েকশো কোটি টাকা লোন নিয়ে সে বিজনেস ইকুইটি ফর্ম করে, ভালো কোম্পানি আস্তে আস্তে হয়তো এটা কনভার্ট করে না। কিন্তু যদি তার পেইড আপ ক্যাপিটালটা বাড়ানো হইতো তাহলে কিন্তু কোম্পানির প্রেক্ষাপটটা ভিন্ন হতো। তো এখন লিস্টেড হইতে হলে কিন্তু তার ক্যাপিটাল অটোমেটিকলি বাড়াইতে হবে, এবং আমরা কিছু কোম্পানির উপরে স্টাডি করে দেখছি যে কোম্পানির নন লিস্টেড অবস্থায় যে পরিমাণ ট্যাক্স দিত, লিস্টেড হওয়ার পরে তার ডাবল, কোনো কোনো ক্ষেত্রে ট্রিপলও হয় ট্যাক্সের ভলিউমের পরিমাণটা। তো এখানে যদি একটু পার্সেন্টেজ কমিয়ে ব্যবধানটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সরকারের ট্যাক্সের ভলিউমটা বাড়বে। সরকারের তো আসলে ভলিউম অফ ট্যাক্স দরকার, তো ভলিউম অফ ট্যাক্স কিন্তু বাড়বে। তো সেই জায়গাতে যারা ভালো ব্যবসা করে, যে সকল প্রতিষ্ঠানগুলো লাভজনক আছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু একটা পলিসি দরকার। তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও পলিসিটা ওরকম করা দরকার যাতে তারা পুঁজিবাজার তালিকাভুক্তি হয়। আবার ট্যাক্স পলিসিতেও এরকম ধরনের ইনসেন্টিভ তাদের জন্য থাকা দরকার, তারা যাতে উৎসাহিত হয়। সরকারি কোম্পানির তালিকাভুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আসলে যেগুলো এসছে অলরেডি, তাদের বিষয়ে আপনার এখনকার মূল্যায়ন কি? আর আপনি কতটা অপটিমিস্টিক যেগুলো বাজারকে কিভাবে লাভবান করতে পারে? দেখেন, সরকারি প্রতিষ্ঠান নিয়ে তো আমরা অনেক আগে থেকেই প্রত্যাশা করতেছিলাম যে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে, অনেক উদ্যোগের পরে হয় না। এবার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছে, আমরা এবার আশাবাদী যেটা হবে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে সরকারি প্রতিষ্ঠান আসলেই বাজার ভালো হয়ে যাবে। সরকারের কোন প্রতিষ্ঠান আসবে, সেটার পারফরমেন্স কেমন, সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রভাব ফেলে। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যেটা বলেন যে অতীত অভিজ্ঞতার কথা যদি বলেন, অনেক ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো না। আমরা যদি তিতাস, জেস্কুর, পাওয়ার গ্রিডের কথা চিন্তা করি, এগুলোর অভিজ্ঞতা কিন্তু আমরা ভালো না, এবং এগুলোতে বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নির্ভর করতেছে আসলে কোন প্রতিষ্ঠান আসবে, কি ধরনের ডাইলুশন হবে, এগুলোর উপরে নির্ভর করবে যে বাজারে এটার প্রভাব কতটুকু পড়বে। এখন ঢালাওভাবে এটার পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করার সুযোগ নেই। তবে যেটা হচ্ছে যে বিগত অনেক বছর চেষ্টা করার পরে হয় না, এবার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে উৎসাহিত করছেন বা নির্দেশনা দিচ্ছেন, সেই জন্য আমাদের বিশ্বাস যে হয়তো এবার এটা
আলোর মুখ দেখবে। তো এদিকে আপনার বিএসইসিও আপনার যে আইপিওর ভ্যালুয়েশন আদা অনেক কিছুগুলো রিফর্ম করছে, যে কাজগুলো হচ্ছে আপনি জানেন, যে এই রিফর্মের সুফল ভালো আইপিওতে আনার ক্ষেত্রে কতটা এক্সপেক্ট করছেন? এখন পর্যন্ত ড্রাফট দেখেছেন কিনা? দেখেন, রিফর্ম তো করাই হয় ইতিবাচক চিন্তা ভাবনা করে, কিন্তু শুধুমাত্র বিএসইসি আইপিও রুলসের রিফর্ম করলেই উৎসাহিত করা যাবে না। কারণ সেখানে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে একজন উদ্যোক্তা চিন্তা করবে তার তুলনামূলক লাভ কোন জায়গায়, সে কি ব্যাংক ফাইন্যান্সে লাভজনক নাকি আইপিওতে আসলে লাভজনক। এখন পর্যন্ত আমাদের যে প্রেক্ষাপট, তারা কিন্তু ব্যাংক ফাইন্যান্সে লাভজনক মনে করেন। তো আমরাও বলতে চাই যে ব্যাংক ফাইন্যান্স ছাড়া তো প্রতিষ্ঠান চলবে না, কিন্তু ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে একটা লিমিট করে দেওয়া দরকার, যে অ্যাটলিস্ট এই লেভেলের ঋণ নিলে তাকে তালিকাভুক্ত হইতে হবে। আপনার 1000 কোটি টাকা লোন নিয়ে নিচ্ছে, সেই প্রতিষ্ঠান তালিকাভুক্ত হচ্ছে না, পাবলিক হচ্ছে না, সেই প্রতিষ্ঠান একটা সময় পরে আপনার ডিফল্টার হচ্ছে। তো যদি এটা তালিকাভুক্ত হইতো তাহলে আগে থেকে এই বিষয়টা মনিটরিংটা আরও বেশি হইতো, এবং মনিটরিং বেশি হইলে হয়তোবা তার এরকম সিগনিফিক্যান্ট ডিফল্ট হওয়ার সুযোগটাও কমে আসতো। তো সেই জায়গাতে আপনার বাংলাদেশ ব্যাংক, এনবিআর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইডরা, বিইআরসি, এই সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও বেশি সমন্বয়, আরও বেশি কমিউনিকেশন দরকার যে কোনো পলিসি অ্যাডাপশনের ক্ষেত্রে, যাতে একটা পলিসি অ্যাডাপশনে রেসপেক্টিভ ফিল্ডে কতটুকু প্রভাব ফেলে, টোটাল ইকোনমিতে কী প্রভাব ফেলে, ক্যাপিটাল মার্কেটে কী প্রভাব ফেলে, এই সকল বিষয়গুলো যেন প্রপার অ্যানালাইসিস করে যদি পলিসিটা অ্যাডাপ্ট করা হয়, তাহলে কিন্তু সেটা দ্যাটস ইম্পর্টেন্ট। সেকেন্ডারি মার্কেটে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। এখন যে লেভেলে আছে, ডেফিনেটলি যার উপরে কিনা তার অ্যাভারেজিং করতে পারাটা ভালো। তো আপনি এক্সপেক্ট করছেন কি যে এখান থেকে আসলে কত দূর কি আশা করছেন? দেখেন, আমি এদিকে ট্রেজারিতে যে পরিমাণ ফান্ড ঢুকেছে ইনস্টিটিউশনাল, এগুলো আসলে কন্টিনিউয়েশন চলছে। এইটা একটা পুঁজিবাজারের জন্য একটু চ্যালেঞ্জিং এই বটে, যে ট্রেজারির ইন্টারেস্ট রেট ইজ টু হাই, ব্যাংকের ইন্টারেস্ট রেট টু হাই, ডিপোজিট রেট টু হাই। সেই ক্ষেত্রে পুঁজিবাজারে ফান্ডের যোগানের জায়গাটা অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি। তবে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তারা আবার হয়তো পুঁজিবাজার নিয়ে বেশি অপটিমিস্টিক হয়, পুঁজিবাজারের প্রতি আগ্রহ তাদের বেশি থাকে। কিন্তু ট্রেজারির এই এত হাই ইন্টারেস্ট রেট ডেফিনেটলি আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলছে। তো আপনি যেটা বললেন যে আমাদের এখন যেখানে মার্কেট অবস্থান করছে সেখানের প্রত্যাশা কি, আমি মনে করি যে মার্কেট এরপরে আর পড়ার মতো অবস্থা দেখছে না। কারণ যে সকল শেয়ারের দাম কিছুটা বাড়ছিল সেগুলোই কিন্তু সমন্বয় হয়ে এখানে আসছে। আর যে সকল শেয়ার অনেক শেয়ার আছে দেখবেন যে 2 বছর 3 বছর যাবত একই জায়গায় প্রাইস পড়ে আছে, তো ওইগুলো নিয়ে তো আর চিন্তার কারণ নাই। যে সকল শেয়ারগুলো এখানে দেখা গেছে 20-30% কারেকশন হয়ে গেছে, তো সেখান থেকে আরও বেশি হচ্ছে অনেক শেয়ার। হ্যাঁ, তো 20-30% কারেকশন হওয়ার পরে ওই শেয়ার আর নতুন করে একটা অবস্থান তৈরি হবে সেটাই বিশ্বাস করি। এখান থেকেই যদি কনস্ট্রাকটিভ ডিসিশন নিয়ে বিনিয়োগ করে, একটু জেনে বুঝে বিনিয়োগ করে, যাচাই বাছাই করে বিনিয়োগ করে, এখান থেকে বিনিয়োগকারীরা ভালো ফলাফল পাবে বা ইতিবাচক ফলাফল পাবে সেটাই প্রত্যাশা করি। দেখেন, পুঁজিবাজার কিন্তু বরাবরই আমরা বলে আসছি, শুনে আসছি, দেখে আসছি, পড়ে আসছি কি পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে বিনিয়োগ করুন, জেনে বুঝে বিনিয়োগ করুন। এটা দেখবেন আমাদের প্রসপেক্টাস বলেন, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বলেন, এসএসসির ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখবেন প্রথমেই এই লেখাটা কিন্তু বাংলায় আসে। এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেই সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলেই কিন্তু আমরা আমাদেরকে নিরাপদ রাখতে পারি। কারণ বিনিয়োগকারী যদি নিরাপদ বিনিয়োগ না করতে পারে তাহলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়া মানে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া। কারণ সকল বিনিয়োগকারীর সমন্বয়েই তো পুঁজিবাজার। তো এক শ্রেণীর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে, আরেক শ্রেণীর লাভবান হবে। সেই ক্ষেত্রে পুঁজিবাজার সম্পর্কে কিন্তু ইতিবাচক ধারণা তৈরি হবে না, তখন নেতিবাচক তৈরি হবে। আমরা চাই পর্যায়ক্রমে বিনিয়োগকারীরা লাভবান হোক এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হোক। এবং বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার ক্ষেত্রে
পলিসি মেকারদেরও একটা দায়িত্ব আছে। পলিসি মেকাররাও ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে, বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার মতো সিদ্ধান্ত হইতে হবে, উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার মতো। আপনি খুব বেশ কনসেন্ট্রেটেড পোর্টফোলিওতে বিশ্বাস করেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আপনি ঝুঁকি নিয়ন্ত্রণে আসলে ঠিক কি কি করেন শেয়ার বাজারে? দেখেন, ঝুঁকি নিয়ন্ত্রণের বিষয়টা কিন্তু আমি একটু সহজভাবে যদি দেখতে চাই, এটার জন্য খুব বড় অ্যানালিস্ট হওয়ার দরকার নেই। আমাকে দেখতে হবে একটি শেয়ারের প্রাইস গত 1 বছরে এটার মুভমেন্ট কতটুকু হয়েছে। 1 বছর কি এটা পজিটিভ ছিল, না স্টেবল ছিল, নাকি গ্রো করছে। যদি এটা গ্রো করে থাকে তাহলে এটা যত বেশি গ্রো করে থাকে তত বেশি আমার জন্য রিস্ক হচ্ছে। আর এটা যদি ডাউন সাইডে থেকে থাকে তাহলে এটা আমার জন্য সেফ। শুধু ডাউন সাইডে থাকলেই যে সেফ সেটাও বলা যাবে না, সেটার সাথে আরও একটা বিষয় দেখতে হবে, অর্গানাইজেশনের পজিশন কি, ডিক্লাইন করেছে, না স্টেবল আছে, না পজিটিভ ট্রেন্ড আছে। আপনি যদি গত 1 বছরের প্রাইস এবং কোম্পানির 1 বছরের পারফরমেন্স, এই দুটা বিষয়ের মধ্যে আপনি পজিটিভ কোরিলেশন পান, তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না। এখন দেখেন 1 বছর আগে একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, এখন দেখেন 20 টাকা হয়ে গেছে। এখন আপনি বাজারে শুনলেন যে এটা তো 50 টাকা হবে, তো সেই জায়গাতে আপনি তো অলরেডি তো 100% রিস্কের মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনার এটা কিনা উচিত হবে না। এখন আপনি যদি এই 20 টাকায় আসার পরে 50 টাকায় হবে বলে বিশ্বাস করে বিনিয়োগ করেন, আর কিছুদিন পরে দেখেন যে এটা 5 টাকা কমে গেছে, বিনিয়োগ না, ঠিক ট্রেডিং করেন, তার মানে এটা রিস্ক। তো এখন বুঝতে হবে, আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ট্রেডিং অ্যাটিটিউডে থাকা উচিত না। তারা দেখবে 1 বছরের মধ্যে ওই শেয়ার প্রাইসটা কেমন ছিল, এখন কত আছে, এবং গত 1 বছরে ওই কোম্পানির পারফরমেন্স কি, পজিটিভ না নেগেটিভ না স্টেবল, সেটা এই দুইটার কোরিলেশন যদি পজিটিভ হয় তাহলে বিনিয়োগে রিস্ক। এখন আপনি যদি মনে করেন যে আপনি মার্কেট স্পেকুলেটর বা মার্কেট ট্রেডারদেরকে আপনি ফলো করবেন, তাহলে তো রিস্ক আপনার বেড়ে যাবে। কারণ বিনিয়োগকারী যারা, তার কিন্তু পেশা না, পেশা হলো যারা এখানে ট্রেডিং করে, তাদের এটা পেশা। তো এখন বিনিয়োগকারী আর ট্রেডার, এটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আবার আমরা হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কের বিনিয়োগকারীর মধ্যেও দুটা ক্যাটাগরি আছে। একটা আছে যারা রেগুলার ট্রেডিংয়ের সাথে থাকে, আর একটা আছে তারা একটা সার্টেন টাইমের জন্য বিনিয়োগ করে সরে যায়। আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করার পক্ষে, কারণ একটু জেনে বুঝে বিনিয়োগ করার পক্ষে, যেখানে শেয়ারের প্রাইস এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পজিটিভ কোরিলেশন আছে, সম্ভাবনা আছে, সেই জায়গাটা জেনে বুঝে একটা সময়ের জন্য যদি বিনিয়োগ করা হয়, তাহলেই কিন্তু বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ হয়। বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। মানুষের জীবন যেমন ট্রেডিংটা বেশি ঝুঁকিপূর্ণ, আপনি বলছেন। ট্রেডিং ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, বিনিয়োগও ঝুঁকিপূর্ণ, তুলনামূলকভাবে ট্রেডিংটা ঝুঁকিপূর্ণ বেশি, যদি আপনার রাইট ইনফরমেশন রাইট টাইমিং না হয়। দেখুন আপনি কতটুকু শিওর আপনার টাইমিং এবং ইনফরমেশনের উপরে, এটা নির্ভর করছে তো আপনার উপরে। টাইমিং নিয়ে আসি। 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড রাইট নাও রোববার থেকে আপনার হাতে তুলে দেওয়া হলো, আপনি এটাকে ঠিক কিভাবে ইউটিলাইজ করবেন? না, এটার বিষয়টা আসলে ঠিক এইভাবে অন স্ক্রিন আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট। আমি আপনার কাছে বলতে এত টাকার শেয়ার কিনবো না, আমার কথা হলো যে অ্যাসেট ক্লাস সম্পর্কে বলতে পারেন না, আমি সেজন্য বলছি অন স্ক্রিনে খুব পারফেক্টলি বলাটা ডিফিকাল্ট। তারপরে একটা বেসিক আইডিয়া আমি আপনাকে বলি। আজকে যদি 100 কোটি টাকা ফান্ড চলে আসে, আমাকে আগে ফান্ডটা দেখতে হবে, ফান্ডটা কোত্থেকে আসছে, ফান্ডের ওনারটাকে। এটা যদি কোনো কর্পোরেট হয় একরকম সিদ্ধান্ত হবে, ব্যক্তি হলে একরকম সিদ্ধান্ত। ফান্ডটা কত সময়ের জন্য আসছে, এটা 3 মাসের জন্য আসলে একরকম ডিসিশন হবে, 1 বছরের জন্য আসলে একরকম ডিসিশন হবে। এখন ফান্ডের টাইমিং, ফান্ডের 2 বছরের জন্য, 2 বছরের জন্য যদি আসে, আপনি ফান্ডামেন্টালস দেখে 1 বছরের আসপেক্টে, ওই যেটা বললাম 1 বছরের ইনফরমেশন কোরিলেশন দেখে বিনিয়োগ করেন, আপনি লস করবেন। এবং রেট অফ রিটার্নের এক্সপেকটেশনটা কি, আপনি যদি মনে করেন যে আমি ব্যাংকে রাখলে 10% পাইতাম, এখান থেকে 12% পাইলে আমি হ্যাপি, বা 15% পাইলে হ্যাপি, আপনি নির্বিঘ্নে 15% পেতে পারেন। বাজারের পরিস্থিতি যাই হোক না কেন, যারা একটু জেনে বুঝে বিনিয়োগ করছে তারা গিয়ে দেখেন 12 থেকে 15% রিটার্ন। এই খারাপ বাজারেও কিন্তু রিটার্ন পাইছে বিনিয়োগকারী। এখন যারা
ওই যে মার্কেট প্রাইস যেভাবে দৌড়াচ্ছে ওইটার পিছনে দৌড়াচ্ছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন যদি আপনি 2 বছরের জন্য ফান্ড পান, তাইলে ডেফিনেটলি আপনি বিভিন্ন সেক্টরের গুড পারফর্মার স্টক চয়েস করে, যদি আপনি মনে করেন যে আপনার এই ফান্ডটাকে 10টা ভাগ করবেন, 10টা সেক্টরকে আপনি দিবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। কিন্তু একই সেক্টরে পুরো ফান্ডটা দিলে আপনি ভালো করবেন না, কারণ আপনি লার্জ ভলিউমে যখন বাই করতে যাবেন তখনও মার্কেটে একটা প্রেশার আসবে, আপনাকে হাই প্রেসে কিনতে হবে। আবার যখন লার্জ ভলিউম সেল করতে যাবেন একই রকম হবে, মার্কেটে প্রেশার পড়বে, আপনাকে কম প্রাইসে সেল করতে হবে। যার জন্য আপনাকে সেটা অন্ততপক্ষে 10টা ভাগ করে 10টা সেক্টরের গুড পারফর্মিং কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন, আপনি সেফলি 12 থেকে 15% রিটার্ন পাবেন। আপনি দীর্ঘদিন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। দেশের বাজারের বর্তমান প্রেক্ষাপটে আসলে, বা নেক্সট আমরা যদি 5 ইয়ার্স বলি, প্রতি বছর কয়টা আইপিও আসা উচিত আপনি মনে করেন যে এটা স্ট্যান্ডার্ড? দেখেন, আইপিও স্ট্যান্ডার্ড আপনি এইভাবে ফিক্স করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আইপিও যদি ভালো আইপিও যদি আসে, সেটার সাথে কিন্তু নতুন ফান্ডও আসে, নতুন বিনিয়োগকারীও আসে। সুতরাং আজকে যদি লিভার ব্রাদার্স আসে, এটার সাথে কিন্তু নতুন বিনিয়োগকারী আসবে। আজকে যদি ইনসেপ্ট আসে, সেটার সাথে নতুন বিনিয়োগকারী আসবে। আজকে যদি স্কয়ার একটা নতুন প্রতিষ্ঠান নিয়ে আসবে, মানে যেই সকল এন্টারপ্রেনারদের উপরে বিনিয়োগকারীদের ট্রাস্ট অলরেডি বিল্ড আপ হয়ে গেছে, তারা যদি নতুন প্রোডাক্ট নিয়ে আসে, দেখবেন যে সকল বিনিয়োগকারী সাইড লাইনে আছে, তারাও কিন্তু তখন এখানে পার্টিসিপেট করতে চাবে। সাইদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শেষে চলে এসেছি। আপনার আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডের দর্শকদেরকে ধন্যবাদ। পরিশেষে আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা হলো যে স্পেকুলেশনকে বাদ দিয়ে একটু জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করেন এবং বিনিয়োগ একটা নির্দিষ্ট সময়ের জন্য করেন, তাহলে আপনার বিনিয়োগটা ঝুঁকি কম হবে এবং বিনিয়োগটা নিরাপদ হবে, এবং আপনার নিরাপদ বিনিয়োগই দেশের নিরাপদ অর্থনীতির পথকে সুগম করবে। ডেফিনেটলি দ্যাটস অলসো ইম্পর্টেন্ট ফর যে আমাদের বাজার স্থিতিশীল থাকার বিষয়টাও ইম্পর্টেন্ট। বাজার আমরা স্থিতিশীল বলি না, পুঁজি বাজার স্থিতিশীল হয় না, কখনো আপ কখনো ডাউন, এইটাই পুঁজি বাজারে, কিন্তু সেটার একটা রেশনালিটি থাকতে হবে। আমাদের এখানে আমরা গত কয়েক বছর যাবত যেটা দেখছি, এটা খুব ইরেশনাল। তবে পুঁজি বাজারে যাই ঘটে না কেন, আমরা যারা অংশীজন আছি, আমরা যারা বিনিয়োগকারী আছি, তাদের আচরণের বহিঃপ্রকাশ কিন্তু এটা। সেই জন্য আমাদের সকলকেই একটু ক্যালকুলেটিভ হওয়া খুব জরুরি। থ্যাংক ইউ। দর্শক, তিনি বলছিলেন যে আইপিও সম্পর্কে বলছিলেন, সেকেন্ডারি মার্কেটে ক্যাপিটাল গেইনের উপর যে ব্যক্তির উপর করার প্রস্তাব হয়েছে, এইগুলো সম্পর্কে তিনি এটিও বলছিলেন যে আসলে মুনাফা যদি হয়, একসময় মানুষ কর দেবেই, কিন্তু আসলে ক্ষেত্রটা প্রস্তুত করা, মার্কেটকে এডুকেট করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এগুলো আসলে খুব দরকার। সমন্বয় যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা এবং পলিসি অফিসেস, তাদের মধ্যে এটি একটি বড় সমস্যা। আর শেয়ার বাজার দাম কমে গিয়ে যে জায়গায় এসছে, এখানে তার অ্যাপ্রোচটা হচ্ছে যে কেউ যদি ঝুঁকির কথা বিবেচনা করে আপনার যে ভালো কোম্পানি যেগুলো একটু লঙ্গার টার্মে ক্যালকুলেটিভ রিস্ক নেয়, দ্যাট শুড আপনার যে হেল্প গেইনিং ইন দ্য মার্কেট। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরে দেখা হচ্ছে।